জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাশ্মীরে হামলা, সন্ত্রাসীদের নিয়ে যা জানা যাচ্ছে। এরপর জানিয়ে দেব গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। এরপর যা থাকছে, একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। আরও জানিয়ে দেব ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ দেব দুবাইয়ে বিগ টিকেট লটারি জিতে লাখপতি 2 বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। কাশ্মীরে হামলা, সন্ত্রাসীদের নিয়ে যা জানা যাচ্ছে। ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত 26 পর্যটক নিহত হন। এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছে একটি সন্ত্রাসী সংগঠন। গোষ্ঠীর বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়েছেন বিশ্ব সংবাদ মাধ্যম। বুধবার 23 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পিছনে কারা রয়েছে তা নিয়ে এখনও সরকারি স্তরে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর তাইবার সঙ্গে যুক্ত ছায়া ও সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে 2019 সালে সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর এই গোষ্ঠীর আবির্ভাব ঘটে। শুরুতে এটি কেবলমাত্র একটি অনলাইন প্রোপাগান্ডা চালানোর সংগঠন ছিল বলে ধারণা করা হতো, তবে পরে এটি সক্রিয় জঙ্গি নেটওয়ার্কে রূপান্তরিত হয়। ভারত সরকার 2023 সালে TRFকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। তাদের বিরুদ্ধে যুবকদের জঙ্গি কার্যক্রম প্রস্তুত করা, অনলাইনে উগ্রবাদী কন্টেন্ট প্রচার এবং জম্মু কাশ্মীরের অস্ত্র চোরাচালান যুক্ত থাকার অভিযোগ আনা হয়। সরকার জানিয়েছে, TRF এর কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে হুমকি স্বরূপ। সরকার জানিয়েছে, সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ ও রাঘবনকে বলেন, এটি অসম্ভব। সম্ভবত লস্করের একটি সহযোগী যারা নিজেদের কিছুটা আলাদা পরিচয় দেখাতে চাইলেও কার্যত একই উদ্দেশ্য সক্রিয় রয়েছে। এই ধরনের সংগঠন যখন সীমাবদ্ধতায় পড়ে তখন এমন হামলার মাধ্যমে তারা তাদের পৃষ্ঠপোষকদের দেখাতে চায় যে তারা এখনও সক্রিয় এবং কার্যক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে সরকারিভাবে কিছু না বলায় পুরো পরিস্থিতি এখন অস্পষ্ট। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বেসামরিক হামলাগুলোর একটি। গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী নারকীয় হামলার মাত্রা দিন দিন বাড়ছে। এবার তার বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 22 এপ্রিল ভোর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে 32জনকে হত্যা করেছে। এর মধ্যে খান ইউনিসে বাড়ির ভিতরে 11 জন পড়ে মারা গেছে। ওই বাড়ির আশেপাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। একই দিন পশ্চিমা গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের 7 সদস্য নিহত হন। নুসিরাত ও শরণার্থী শিবিরের একদল লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় 2 মেয়ে সহ 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যরাতে গাজা শহরের আল তুফা পাড়ায় অবস্থিত আল তুররা শিশু হাসপাতালের ICUতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্ট মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় ওই হাসপাতালের সৌর প্যানেলও ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরের রূপ নিয়েছে। ইসরায়েল বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। জানা গেছে, গাজার মোট ভূখণ্ডের 69%কেই নো গো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়া করতেও পারছেন না। সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বন্দীদের পুনরায় গ্রেপ্তার পরিকল্পনা করছে, যেন হামাসের উপর চাপ আরও বাড়ানো যায়। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এরপর 3টি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। বুধবার দুপুর 1 ঘন্টার কম সময়ের মধ্যে এই সব ভূমিকম্পে আঘাত হানে বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল্লু এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পে আঘাত শহরের বিভিন্ন ভবন কেঁপে উঠেছে। সময় আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসে। আঞ্চলিক ও ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এর বরাদ্দে আনাদুল্লু এজেন্সি
তিনটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল 6.2 মাত্রার। তারা জানিয়েছেন একের পর এক ভূমিকম্প স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেননি কর্তৃপক্ষ, তবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কাউকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন তারা। কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া সংবাদ মাধ্যম জানিয়েছেন তারা ভূমিকম্পের প্রস্তাব নিরূপণ কাজ শুরু করেছেন। জানা গেছে ইস্তাম্বুলের সিলিভরি জেলায় দুপুর 12:13 প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল 3.9। এরপর 12:49 আবারও কেঁপে ওঠে একই এলাকা। দ্বিতীয় কম্পন ছিল সবচেয়ে শক্তিশালী 6.2 মাত্রার। এর মাত্রা 2 মিনিটের পর 12:51 ইস্তাম্বুলের বুয়ুক মেসে এলাকায় আরও একটি ভূমিকম্পে অনুভূত হয়, যার মাত্রা ছিল 4.4। পরে ইস্তাম্বুলের পশ্চিমাঞ্চলের বুয়ুক মেসে এলাকায় আরও 3 ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। বুধবার 23 এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এই হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোর 4টা কিছুর পর ইসরায়েলি সামরিক বাহিনী জানান হাইফা ও ক্রাইট এবং গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। 2023 সালের অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠী জানিয়েছেন তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হুতিরা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলের আগে সানা সহ বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়েছে, তবে এই সাম্প্রতিক হামলায় দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। অন্যদিকে গত 15 মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিন মার্কিন বিমান হামলার ধারাবাহিকতায় বুধবার হুদাইয়া, মারিব এবং সাদা প্রদেশে হামলা চালানো হয়েছে বলে দাবি। মারিবে একটি হামলা টেলিযোগাযোগ ও সরঞ্জামে আঘাত হানে, যা আগের মার্কিন লক্ষ্য ছিল। এর পাল্টা প্রতিক্রিয়া হুতিরা আমেরিকান ড্রোনের উপর আক্রমণ আরও বাড়িয়েছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান তারা ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাজ প্রদেশে একটি কিউ-9 রিপার ড্রোন গুলি করে ভর্তি করেছে। এই ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $1 মিলিয়ন। এটি 4000 ফুট বেশি উচ্চতায় 3 ঘন্টার বেশি সময় ধরে হতে পারে। হুতিরা দাবি অনুযায়ী গত এক দশকে তারা 26 MQ-9 রিপার ড্রোন ভর্তি করেছে। মার্কিন সেনাবাহিনী এই ড্রোন ভর্তি করা হওয়ার খবর স্বীকার করলেও বিষয়টি নিয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি 2 বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে জনপ্রিয় বিগ লটারি জিতে রাতারাতি লাখপতি হয়েছেন 2 প্রবাসী বাংলাদেশি। বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে 1,50,000 দিরহাম করে জিতেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 49,58,000 টাকার সমপরিমাণ। লটারি জয়ীদের একজন হলেন 52 বছর বয়সী বাংলাদেশি আবু মনসুর আলী আহমেদ। দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং শহরটিতে তার নিজস্ব গাড়ি ওয়ার্কশপ রয়েছে। 1992 সালে তিনি প্রথমবারের মতো দুবাইয়ে যান। সেই বছর শুরু হয়েছিল বিগ লটারির মাত্রা। 3 দশকের বেশি সময় পর এবার সেই লটারিতে বড় পুরস্কার